মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের ভৌতিক গল্প ভূত। আজ শুনবেন প্রথম পর্ব। নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হলো। অক্রুরবাবুর মন ভেজানো গেল না। উত্তরপাড়ার একটা ফাংশনে নবীন পেয়েছিল অক্রুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয়, ভেন্ট্রিলোকুইজম। খেলার নামটা নবীনের জানা ছিল না, সেটা বলে দেয় দ্বিজপদ। দ্বিজুর বাবা অধ্যাপক, তার লাইব্রেরিতে নানান বিষয়ের বই। দ্বিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল, VENTRILOQUISM, ভেন্ট্রিলোকুইজম। অক্রুর চৌধুরী মঞ্চে একা মানুষ, কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আরেকজন অদৃশ্য মানুষের সঙ্গে। সেই মানুষ যেন হলের সিলিংয়ের কাছাকাছি কোথাও শূন্যে অবস্থান করছে। অক্রুরবাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তারপর উত্তর আসে উপর থেকে, হরনাথ, কেমন আছো? আজ্ঞে, আপনার আশীর্বাদে ভালোই আছি। শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাগ সঙ্গীত? আজ্ঞে হ্যাঁ, রাগ সঙ্গীত। গান করো? আজ্ঞে না। যন্ত্রসঙ্গীত? আজ্ঞে হ্যাঁ। কি যন্ত্র? সেতার? আজ্ঞে না। সরোদ? আজ্ঞে না। তবে কি বাজাও? আজ্ঞে গ্রামোফোন। হাসি আর হাততালিতে হল মুখর হয়ে ওঠে। প্রশ্নটা উপর দিক থেকে চেয়ে করে উত্তরটা শোনার ভঙ্গিতে মাথাটা একটু হেঁট করে নেন অক্রুরবাবু, কিন্তু তিনি নিজেই যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই। ঠোঁট একদম নড়ে না। নবীন তাজ্জব বনে গিয়েছিল। এ জিনিস শিখতে না পারলে জীবনই বৃথা। অক্রুর চৌধুরী কি ছাত্র নেবেন না? নবীনের পড়াশোনায় আগ্রহ নেই। হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর তিনেক, আর পড়ার ইচ্ছে হয়নি। বাপ নেই, কাকার বাড়িতেই মানুষ সে। কাকার একটা প্লাইউডের কারখানা আছে, তার ইচ্ছে নবীনকে সেখানেই ঢুকিয়ে দেন। কিন্তু নবীনের শখ হলো ম্যাজিকের দিকে। হাত সাফাই, রুমালের ম্যাজিক, আংটির ম্যাজিক, বলের ম্যাজিক, এসব সে বাড়িতেই অভ্যাস করে বেশ খানিকটা আয়ত্ত করেছে। কিন্তু অক্রুর চৌধুরীর ভেন্ট্রিলোকুইজম দেখার পর সেগুলোকে নিরামিষ বলেই মনে হচ্ছে। ফাংশনের উদ্যোক্তাদের কাছেই নবীন জানল যে অক্রুরবাবু থাকেন কলকাতার অ্যামহার্স্ট লেনে। পরদিনই ট্রেনে চেপে কলকাতায় এসে সে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে। গুরু কিন্তু বাদ সাধলেন। কি করা হয় এখন? প্রথম প্রশ্ন করলেন ভেন্ট্রিলোকুইস্ট। কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃৎকম্পন শুরু হয়ে গিয়েছিল নবীনের। বয়স 45-এর বেশি নয়, চারা দেয়া ঘন কালো গোঁফ, মাথার কালো চুলের ঠিক মধ্যিখানে টেরি, তার দুদিক থেকে ঢেউ খেলে চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। চোখ দুটো ঢুলু ঢুলু, যদিও স্টেজে এই চোখই স্পটলাইটের আলোতে ঝিলিক মারে। নবীন বলল সে কি করে। এইসব শখ হয়েছে কেন? নবীন সত্যি কথাটাই বলল, একটু একটু ম্যাজিকের অভ্যেস আছে, কিন্তু এটা শখ হয়েছে আপনার সেদিনের পারফরমেন্স দেখে। অক্রুরবাবু মাথা নাড়লেন। এ জিনিস সকলের হয় না, অনেক সাধনা লাগে। আমাকেও কেউ শেখায়নি। যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো। নবীন সেদিনের মতো উঠে পড়ল, কিন্তু 7 দিন বাদেই আবার অ্যামহার্স্ট লেনে গিয়ে হাজির হলো। ইতোমধ্যে সে খালি ভেন্ট্রিলোকুইজমের স্বপ্ন দেখেছে। এবার দরকার হলে সে অক্রুরবাবুর হাতে পায়ে ধরবে। কিন্তু এবার আরও বিপর্যয়। এবার অক্রুরবাবু তাকে একরকম বাড়ি থেকে বাড়ি করে দিলেন। বললেন, আমি যে শেখাবো না সেটা প্রথমবারেই তোমার বোঝা উচিত ছিল। সেটা বোঝনে মানে তোমার ঘটে বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলে না। এ ম্যাজিক তো নয়ই। প্রথমবারে নবীন মুষড়ে পড়েছিল, এবারে তার মাথা গরম হয়ে গেল। চুলোয় যাক অক্রুর চৌধুরী, সে যদি না শেখায়
তবে নবীন নিজেই শিখবে, কুছ পরোয়া নেহি। নবীনের মধ্যে যে এতটা ধৈর্য আর অধ্যাবসায় ছিল সেটা সে নিজেই জানত না। কলেজ স্ট্রিটের একটা বইয়ের দোকান থেকে ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে একটা বই কিনে নিয়ে সে শুরু করে দিল তার সাধনা। মোটামুটি নিয়ম সহজ। প বর্গের অর্থাৎ প ফ ব ভ ম কেবল এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট ঠেকে, ফলে ঠোঁট নাড়াটা ধরা পড়ে বেশি। এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথাই ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায়। কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেখানে উপায় আছে। যেমন তুমি কেমন আছো, এই কথাটা যদি তুমি কেমন আছো করে বলা যায় তাহলে আর ঠোঁট নাড়াবার কোনো দরকারই হয় না, কেবল জিভ নাড়ালেই চলে। প ফ ব ভ ময়ের জায়গায় ক খ গ ঘ উ এই হলো নিয়ম। কথোপকথন যদি হয় এই রকম, তুমি কেমন আছো? ভালো আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই না? তা পড়েছে, দিব্যি ঠান্ডা। তাহলে বলতে হবে এইভাবে, তুমি কেমন আছো? ভালো আছে। আজ ঠান্ডা পড়েছে, তাই না? তা করেছে, দিব্যি ঠান্ডা। আরও আছে, উত্তরদাতার গলার আওয়াজটাকে চেপে নিজের আওয়াজের চেয়ে একটু তফাৎ করে নিতে হবে। এটাও সাধনার ব্যাপার, এবং এটাতেও অনেক সময় দিল নবীন। কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে যখন সে তারিফ পেল তখনই বুঝল যে ভেন্ট্রিলোকুইজম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। সে অদৃশ্য উত্তরদাতার যুগ আর আজকাল নেই। আজকাল ভেন্ট্রিলোকুইস্টের কোলে থাকে পুতুল। সেই পুতুলের পেছন দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় এবং ঠোঁট নাড়ায় জাদুকর। মনে হয় জাদুকরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে এই পুতুলের মুখ দিয়েই। তার আশ্চর্য প্রোগ্রেসে খুশি হয়েই কাকাই এই পুতুল বানানোর খরচ দিয়ে দিলেন নবীনকে। পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিনের পর দিন ধরে গভীর চিন্তা করে হঠাৎ একসময় নবীনের মাথায় এলো আশ্চর্য এক প্ল্যান। পুতুল দেখতে হবে অবিকল অক্রুর চৌধুরীর মতো, অর্থাৎ অক্রুর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে। একটা হ্যান্ডবিলে অক্রুর চৌধুরীর একটা ছবি ছিল, সেটা নবীন সযত্নে রেখে দিয়েছিল। সেটা সে আদিনাথ কারিগরকে দেখালো। এই রকম গোঁফ, এই টেরি, এই রকম ঢুলুঢুলু চোখ, ফোলা ফোলা গাল। সেই পুতুল যখন মুখ নাড়বে আর ঘাড় ঘোরাবে নবীনের কোলে বসে, তখন কি রগড়টাই না হবে। আশা করি তার শো দেখতে আসবেন অক্রুর চৌধুরী। 7 দিনের মধ্যে পুতুল তৈরি হয়ে গেল। পোশাকটাও অক্রুর চৌধুরীর মতো, কালো গলাবন্ধ কোটের তলায় কোঁচা, কোমরে গোঁজা ধুতি। নেতাজি ক্লাবের শশধর বোসের সঙ্গে নবীনের আলাপ ছিল। তাদের একটা ফাংশনে শশধরকে ধরে তার ভেন্ট্রিলোকুইজমের একটা আইটেম ঢুকিয়ে নিল নবীন। আর প্রথম অ্যাপিয়ারেন্সেই যাকে বলে হিট। পুতুলের একটি নামও দেওয়া হয়েছে অবশ্য, ভূতনাথ, সংক্ষেপে ভূত। ভূতর সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য ছিল। ভূত হলো ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহনবাগানের। বাদ বিতণ্ডা এতই জমেছিল যে ভূত যে ক্রমাগত ইস্ট বেঙ্গল আর মোহনবাগান বলে চলেছে সেটা কেউ লক্ষ্যই করেনি। এরপর থেকেই বিভিন্ন ফাংশনে, টেলিভিশনে ডাক পড়তে লাগলো নবীনের। নবীনও বুঝল যে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো চিন্তা নেই, রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে। অবশেষে একদিন অক্রুর চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের। মাস 3 হলো নবীন উত্তরপাড়া ছেড়ে কলকাতায় মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়ে রয়েছে। বাড়িওয়ালা সুরেশ মুৎসুত্তি বেশ ভালো লোক। নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীহ করে চলেন। সম্প্রতি মহাজাতি সদনে একটা বড় ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহাবা পেয়েছে। ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। নবীনের নিজের ব্যক্তিত্বেও সাফল্যের ছাপ পড়েছে। তার চেহারা ও কথাবার্তায় একটা নতুন জৌলুস লক্ষ্য করা যায়। হয়তো মহাজাতি সদনের অনুষ্ঠানেই অক্রুরবাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকে নবীনের ঠিকানা জোগাড় করেছিলেন। সেদিনের আইটেমে নবীন আর ভূতর মধ্যে কথাবার্তা ছিল পাতাল রেল নিয়ে। যেমন, কলকাতায় পাতাল রেল হচ্ছে, জানো তো ভূত?
কই না তো। সে কি, তুমি কলকাতার মানুষ হয়ে পাতাল রেলের কথা জানো না? ভূত মাথা নেড়ে বলল, হুম, তবে হাসপাতাল রেলের কথা শুনেছি বটে। হাসপাতাল রেল? তাই তো শুনি। একটা বিরাট অপারেশন, সারা শহরের গায়ে ছুরি চলছে, শহরের এখন তখন অবস্থা, হাসপাতাল ছাড়া আর কি। আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছিল লোডশেডিংকে কেন্দ্র করে। লোডশেডিং, জিনিসের দাম বাড়া, বাস ট্রামে ভিড় ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে, ভূতর সঙ্গে সেই সব নিয়ে আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায়, এটা নবীন বুঝে নিয়েছে। আজকের নকশাটাও বেশ জমে উঠেছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। নবীন দরজা খুলে বেশ খানিকটা হকচকিয়ে দেখল অক্রুরবাবু দাঁড়িয়ে আছেন। আসতে পারি? নিশ্চয়ই। নবীন ভদ্রলোককে ঘরে এনে নিজের চেয়ারটা তার দিকে এগিয়ে দিল। অক্রুরবাবু তৎক্ষণাৎ বসলেন না। তার দৃষ্টি ভূতর দিকে। সে অনড়ভাবে বসে আছে নবীনের টেবিলের এক কোণে। অক্রুরবাবু এগিয়ে গিয়ে ভূতকে তুলে নিয়ে তার মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন। নবীনের কিছু করার নেই। সে যে খানিকটা অস্বস্তি বোধ করছে না সেটা বললে ভুল হবে, তবে অক্রুরবাবুর হাতে অপমান হবার কথাটা সে মোটেই ভোলেনি। তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে? অক্রুরবাবু চেয়ারটায় বসলেন। হঠাৎ এ মতি হলো কেন? নবীন বলল, কেন বানিয়েছি সেটা বোধহয় বুঝতে পারছেন। আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি। তবে এটুকু বলতে পারি, আপনার এই প্রতিমূর্তিই কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে। আমি খেয়ে পড়ে আছি এর জন্যই। অক্রুরবাবু এখনও ভূতর দিক থেকে চোখ সরাননি। বললেন, তুমি জানো কি না জানি না, বারাসাতে আমার একটা শো ছিল। স্টেজে নেমেই যদি চতুর্দিক থেকে ভূত ভূত বলে টিটকারি শুনতে হয়, সেটা কি খুব সুখকর হয় বলে তুমি মনে করো? তোমার ভাত কাপড় আমি জোগাতে পারি, কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে, তার কি হবে? তুমি কি ভেবেছ আমি এত সহজে মেনে নেব? সময়টা সন্ধ্যা, লোডশেডিং। টিমটিম করে দুটি মোমবাতি জ্বলছে নবীনের ঘরে। সেই আলোয় নবীন দেখল অক্রুরবাবুর চোখ দুটো স্টেজে যেমন জ্বলজ্বল করে সেইভাবে জ্বলছে। ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেয়ালে। টেবিলের ওপর ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ, অনড়, নির্বাক। তুমি জানো কি না জানি না, বললেন অক্রুরবাবু, ভেন্ট্রিলোকুইজমে কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না। আমি 18 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতাসম্পন্ন জাদুকরের শিষ্যত্ব করেছি। কলকাতা শহরে নয়, হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে। সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো? না, তা দেখাইনি, কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয়। রোজগারের পন্থা হিসেবে আমি সে জাদু ব্যবহার করব না, এ প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে। সে কথা আমি রেখেছি। আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি। তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশি হয়েছি। ভেন্ট্রিলোকুইজম যেমন তোমাকে আমি শেখাইনি, তেমনি আমাকেও কেউ শেখায়নি। পেশাদারি জাদুকররা তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না, কোনো দিনই শেখায়নি। ম্যাজিকের রাস্তা জাদুকরদের নিজেদেরই করে নিতে হয়, যেমন তুমি করে নিয়েছ। কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে ধৃষ্টতা দেখিয়েছ সেটা আমি বরদাস্ত করতে পারছি না। শুধু এইটুকুই বলতে এসেছি তোমাকে। অক্রুরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন, আমার চুল আর গোঁফ এতদিন কাঁচা ছিল, এই সবে পাকতে শুরু করেছে। আমি দেখছি তুমি সেটা অনুমান করে আগে থেকেই কিছু পাকা চুল লাগিয়ে রেখেছ। যাক, আমি তাহলে আসি। অক্রুরবাবু চলে গেলেন। নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো।
পাকা চুল। ঠিকই, দু একটা পাকা চুল ভূতনাথের মাথায় এবং গোঁফে রয়েছে বটে। এটা নবীন এতদিন লক্ষ্য করেনি। সেটাও আশ্চর্য, কারণ ভূতকে কোলে নিলে সে নবীনের খুব কাছে এসে পড়ে আর সবসময় তার দিকে তাকিয়েই কথাবার্তা চলে। সাদা চুলগুলো আগেই চোখে পড়া উচিত ছিল। যাই হোক, নবীন আর এই নিয়ে ভাববে না। দেখার ভুল সব মানুষেরই হয়। মুখ চোখের দিকেই বেশি দৃষ্টি দিয়েছে নবীন, চুলটা তেমন ভালো করে দেখেনি। কিন্তু তাও মন থেকে খটকা গেল না। শুনছিলেন সত্যজিৎ রায়ের ভৌতিক গল্প ভূত। আজ শেষ হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শোনার জন্য কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।